আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব হচ্ছে 11 নম্বর অঙ্ক। 11-এর ক কি বলছে? প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এগুলো সাধারণত ক বা খ নম্বরের প্রশ্নে আসে সৃজনশীল হইলে। আর এখন যেহেতু আপনাদের হচ্ছে ওই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো সেই দিক থেকে আমরা প্রমাণ করি যে বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। মানে ধরেন কথাটা বলছে যে 9 একটা বিজোড় সংখ্যা, এটার উপর স্কোয়ার করলে মানে পূর্ণবর্গ বা বর্গ করলে, এই বর্গ করলে যে বর্গটা পাবেন, যে বর্গ ফলটা পাবেন 81, এটা একটা বিজোড় সংখ্যা হবে। তার মানে হচ্ছে কোনো একটা বিজোড় সংখ্যার উপর বর্গ করলে যা উত্তর পাবো সেটাও একটা কি বিজোড় সংখ্যা হবে। এটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তো দেখেন এইখানে বলছে 2 × x। বুঝেন, 2 × x, দুই দিয়ে যে কোনো পৃথিবীর যে কোনো সংখ্যাকে দুই দিয়ে গুণ করলে সেটা জোড় হবে। পৃথিবীর যে কোনো সংখ্যাকে দুই দিয়ে গুণ করবেন সেটা অবশ্যই কি ফলাফল দেবে? জোড় ফলাফল দেবে। তাহলে জোড় সংখ্যা থেকে এক বিয়োগ করলে কি হবে? বিজোড় পাবেন। জোড় সংখ্যা থেকে, যেমন 4 একটা জোড় সংখ্যা, 4 থেকে যদি আপনি এক বিয়োগ করেন তাহলে কত পাবেন? 4 থেকে এক বিয়োগ করলে ডেফিনেটলি আপনি 3 পাবেন। 3 কি? একটা বিজোড় সংখ্যা। ধরেন আর একটা যদি আমি বলি 5 নেন, 5 থেকে যদি আপনি এক বিয়োগ করেন তাহলে কত হবে? 5 থেকে আপনার, সরি 5 না 6, জোড় সংখ্যা আর কি বলতেছিলাম। 5 থেকে, সরি 6 থেকে এক বিয়োগ করলে কত হবে? আপনার উত্তর 5। তার মানে দেখেন, জোড় সংখ্যা থেকে এক বিয়োগ করলে সেটা বিজোড় হবে। মানে বিষয়টা হচ্ছে 2 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেটা হবে জোড়, এবং জোড় থেকে এক বিয়োগ করলে যা পাবো সেই সংখ্যাটা হচ্ছে বিজোড় সংখ্যা। ওকে, যদি তাই হয় সেখান থেকে আমরা বলতে পারি যেখানে এক্স যে কোনো পূর্ণ সংখ্যা, এখানে আমরা এক্স ধরে নিয়েছি যে কোনো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা না ধরলে তো আর হবে না, তাই না? পূর্ণ সংখ্যা কি জিনিস? পূর্ণ সংখ্যা হচ্ছে এগুলো। পূর্ণ সংখ্যা কোনগুলো দেখেন: -3, -2, -1, 0, 1, 2, 3, 4, এগুলা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। বুঝতে পেরেছেন? তাহলে এই পূর্ণ সংখ্যাগুলোর সাথে দুই গুণ করলে সেটা জোড় সংখ্যা হবে, এবং এক বিয়োগ করলে সেটা বিজোড় সংখ্যা হয়ে যাবে। এখন এই যে বিজোড় সংখ্যাটা পাইছি, এই বিজোড় সংখ্যার বর্গ করতে বলছে না প্রশ্নে? এই বিজোড় সংখ্যার বর্গ, বর্গ, ঠিক আছে? বর্গ মানে কি? এই বিজোড় সংখ্যাটার উপর আমাকে স্কোয়ার করতে হবে, 2x - 1, তার উপর স্কোয়ার করতে হবে। এখন এইটা সূত্রটা কি? a - b² সূত্র পড়ছে কিনা? a - b² সূত্র পড়ছে। যদি a - b² সূত্র পড়ে তাহলে আমরা কি লিখবো? a² - 2ab, a² - 2ab। বুঝেন কিন্তু? a² - 2ab + b², ঠিক আছে? সূত্রটা এরকম। এ কোনটাকে ধরেছি? এই যে 2x, এই টার্মটাকে আমরা ধরেছি এ। আর বি তাহলে কোনটাকে ধরলাম? বি ধরেছি হচ্ছে ওই 1 কে। তার মানে আমরা বলবো a² মানে 2x এর উপর স্কোয়ার মাইনাস b² মানে হচ্ছে আমাদের, সরি, -2ab, -2 এ কোনটাকে ধরেছিলাম? 2x কে, এবং বি ধরেছিলাম 1 কে। -2ab + b² মানে 1 এর উপর স্কোয়ার, ঠিক আছে? এখন কাটা, মানে আমাদের এখন যে কাজটা হচ্ছে, মুছে দিই একটু। এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এইটাকে ভাঙাবো। 2 এর উপর স্কোয়ার করলে কি হবে? 4 হবে। 2 এর উপর স্কোয়ার করলে 4 হবে, এবং এক্স এর উপর স্কোয়ার করলে x² হয়ে যাবে। মাইনাস 2 × 2 = 4, 4x, ঠিক আছে? আর হচ্ছে আমাদের 1 এর উপর স্কোয়ার করলে সেটা 1 থেকে যাবে। এখন খেয়াল করেন, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, প্রথম দুইটা প্রথম দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? 4x কমন নিতে পারি। কিভাবে? এই 4x² এর মধ্যে 4x আছে। দেখেন বিষয়টা, 4x × x, ঠিক আছে? 4x × x, ঠিক আছে? 4x × x, তার মানে এক্স এর সাথে 4x² এর মধ্যে দুইটা জিনিস আছে। x² এর সাথে দুইটা এক্স গুণ আছে, ঠিক আছে? তো এখান থেকে যদি আমি 4x কমন নিই তাহলে ভেতরে থাকবে হচ্ছে এক্স, আবার 4x থেকে 4x কমন নিলে বাকি থাকতেছে 1। এটা যদি না বুঝেন তাহলে বুঝবেন কিভাবে। গুণ করেন, 4x এর সাথে 1 গুণ করলে কত হবে? 4x এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে সেটা হয়ে যাবে -4x, ঠিক আছে? মানে 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তনের সুযোগ থাকে না। তাহলে 4x এর সাথে x গুণ করলে কত হবে? 4x এর সাথে x গুণ করলে অবশ্যই 4x²। বুঝতে পারছি নিশ্চয়? এখন +1 যা আছে তাই। এখন কথা হচ্ছে এইখানে জিনিসটা দেখেন কিভাবে করছি। এই 4x কে আমি 2 × 2x করতে পারি, 2 × 2x, আবার x - 1 এটা করতে পারি।
এখন এইখানে কিন্তু যা পাবো, এই দুইটার গুণফল আমরা যা পাই না কেন, এই দুইটার গুণফল আমরা যা পাই না কেন সেটাকে কত দিয়ে গুণ করতেছি? টু দিয়ে গুণ করতেছি। আর আমি একটু আগে বলছিলাম যে টু দিয়ে আপনি যাকেই গুণ করেন, টু দিয়ে আপনি যাকেই গুণ করবেন সেটা জোর হয়ে যাবে। টু দিয়ে আপনি যাকেই গুণ করবেন সেটা জোর হয়ে যাবে। দেখেন, টু দিয়ে আমি তিনকে গুণ করি, তিন হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এর গুণফলটা কত হবে? ছয়। ঠিক আছে, এর গুণফলটা হবে ছয়। আচ্ছা, বুঝতে পারছি মনে হয়। আবার ধরেন টু দিয়ে আমি যদি একটা মানে ছয় কিন্তু একটা জোড় সংখ্যা, দুই দিয়ে আর একটা জোড় সংখ্যাকে গুণ করি, দুই দিয়ে একটা জোড় সংখ্যা বলেন তো। আমি ধরে নিলাম আট, দুই দিয়ে আটকে গুণ করলে কত হবে? ষোলো, তাই তো? ষোলো একটা জোড় সংখ্যা। এখন বুঝেন, তার মানে দুই দিয়ে বা যে কোনো জোড় সংখ্যা দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যাকে আপনি যদি গুণ করেন তাহলে সেটা জোড় সংখ্যা হবে। আর যে কোনো জোড় সংখ্যাকে, যে কোনো জোড় সংখ্যাকে যদি আপনি, যে কোনো জোড় সংখ্যাকে যদি আপনি প্লাস অথবা মাইনাস ওয়ান দেন সেটা বিজোড় হয়ে যাবে। যে কোনো জোড় সংখ্যার সাথে আপনি প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান দিলে বিজোড় হয়ে যাবে। কিভাবে? দেখেন, এই জোড় সংখ্যা ছয়, এই ছয়ের সাথে প্লাস ওয়ান করলে কি হবে? সাত হয়ে যাবে। ঠিক আছে। আবার এই জোড় সংখ্যা ছয় থেকে যদি মাইনাস ওয়ান করেন তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে পাঁচ। তার মানে আমি বুঝাতে চাচ্ছিলাম যে জোড় সংখ্যার সাথে যদি আপনি প্লাস ওয়ান করেন অথবা মাইনাস ওয়ান করেন, অবশ্যই সেটা ফলাফল দিবে বিজোড়। অবশ্যই সেটা ফলাফল দিবে বিজোড়। এখন এইখানে ভালো মতো একটু খেয়াল করেন, এইখানে হচ্ছে বলে দেওয়া আছে দুই দিয়ে গুণ করছে, বাকি অংশটুকুকে দুই দিয়ে গুণ করছে। আর দুই দিয়ে গুণ করলে যে সংখ্যাকে গুণ করেন না কেন জোড় হবে। আবার জোড়ের সাথে প্লাস ওয়ান, তার মানে এটা হয়ে গেছে বিজোড়। বুঝতে পেরেছেন? এখন এই কথাগুলো এখানে লেখা আছে। যেহেতু এক্স হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, সুতরাং এইটা একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা বিদায় যদি এর সাথে আমরা ওয়ান যোগ করি সেটা হবে বিজোড় সংখ্যা। অতএব যে কোনো পূর্ণ সংখ্যার, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। ঠিক আছে, একদম ইজি, একদম ইজি অঙ্ক। ঠিক আছে, ওকে। এবার আমরা খ নম্বরে চলে যাচ্ছি। হ্যাঁ, খ নম্বর কি বলছে? প্রমাণ করো যে দুইটি ক্রমিক সংখ্যার গুণফল আট। প্রমাণ করো যে দুইটি ক্রমিক সংখ্যার গুণফল আট দ্বারা বিভাজ্য। দুইটি ক্রমিক সংখ্যা বুঝেন তো? দুইটি ক্রমিক সংখ্যা বুঝেন তো? দুইটি ক্রমিক সংখ্যা ধরেন যে সাত, আর একটা হচ্ছে আট। এটা ক্রমিক সংখ্যা হইতে পারে। ঠিক আছে, এদের গুণফল কি হবে? এদেরকে যদি গুণ করেন তাহলে কত হবে? সাত আটে ছাপ্পান্ন, সাত আটে ছাপ্পান্ন। আচ্ছা বলেন তো, এই ছাপ্পান্নকে আট দিয়ে ভাগ করা যাবে না নিঃশেষে? অবশ্যই নিঃশেষে ভাগ করা যাবে। ছাপ্পান্নকে আট দিয়ে ভাগ করলে সেটা কত হবে? কত হবে? সাত হবে। এখন আমি তো এটা সাত আর আট দিয়ে বললাম দেখে আপনারা হয়তোবা বলবেন কি যে অন্য একটা সংখ্যা দিয়ে করানোর কথা। অন্য একটা সংখ্যা যদি আমি বলি, যে কোনো একটা সংখ্যা নেই আর কি, ধরেন কত নিব? ছয় সাত নেই, ছয় সাত নেই, হ্যাঁ। ছয় গুণন সাত, ছয় গুণন সাত। ঠিক আছে। ও সরি, এটা কিন্তু একটু কনসেপ্টটা ভুল হয়ে গেছে। কনসেপ্টটা কিন্তু বলছে জোড় সংখ্যা, জোড় সংখ্যার গুণফল, ক্রমিক দুইটি জোড় সংখ্যার গুণফল। ক্রমিক দুইটি জোড় সংখ্যার গুণফল মানে বিষয়টা হচ্ছে, একটু মুছে দিয়ে আবার বলি বলি। বিষয়টা হচ্ছে একটা জোড় সংখ্যা তারপরে আরেকটা জোড় সংখ্যা, এই দুইটার গুণফল। ঠিক আছে, যা পাবো। ধরেন এটা তো আট দিয়ে ভাগ করা যাবে, এটা বুঝাই গেল, কারণ আট দিয়ে গুণ করলে আট দিয়ে ভাগ করা যায়। আমি ধরে নিলাম একটা জোড় সংখ্যা 12, এর পরের ক্রমিক জোড় সংখ্যা কত হবে? এর পরের ক্রমিক জোড় সংখ্যা হচ্ছে আমাদের 14। তাহলে 12 এবং 14 এই দুইটার গুণফল কত সেটা আমাদেরকে বের করে দিতে হবে। ঠিক আছে, তা আপনারা একটু গুণ করেন 12 এবং 14 এর গুণফল। 168। 12 এবং 14 গুণফল কত হয়? 168। তা আমি যদি এই 168কে আট দিয়ে ভাগ করি, আসলে ভাগ যাবে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমি এটাকে ভাগ করব কত দিয়ে? আট দিয়ে। এটাকে ভাগ করতেছি আট দিয়ে। ঠিক আছে, এটাকে ভাগ করব আট দিয়ে। তাহলে আপনারা ভাগ করেন, আট দিয়ে ভাগ করলে কত হয়? 21 হবে। এটাকে যদি আমি আট দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 21 হবে। তো এইটা তো সত্য কথা, তাই না? এটা কিন্তু কি কথা? সত্য কথা, যে আট দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি হবে সেটা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা বুঝলাম যে যে কোনো দুইটি ক্রমিক জোড় সংখ্যাকে যদি আমি আট দিয়ে ভাগ, জোড় সংখ্যার গুণফলকে যদি আমি আট দিয়ে ভাগ করি তাহলে তাহলে সেটা অবশ্যই কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। তো এই কথাটাই বলছে আর কি। তো ধরি দুইটি ক্রমিক সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা আর কি, টু এক্স আর টু এক্স প্লাস টু। তো টু এক্স হচ্ছে জোড় সংখ্যা, কেন টু এক্স ধরবো?
কেন এক্স ধরবো না, কেন 2x ধরবো? বিষয়টা হচ্ছে 2 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে জোড় সংখ্যা হয়, এই জন্য 2 এর সাথে এক্স গুণ করছি, তার মানে এটা ডেফিনেটলি কি হবে? জোড় সংখ্যা হবে। এখন এই জোড় সংখ্যার সাথে যদি আমি 2 যোগ করি, যে কোনো জোড় সংখ্যার সাথে 2 যোগ করলে অবশ্যই সেটা কি হয়? জোড় সংখ্যা হয়। তাহলে ক্রমিক দুইটা জোড় সংখ্যা পেয়ে গেলাম। ঠিক আছে, ক্রমিক দুইটা জোড় সংখ্যা পেয়ে গেলাম। এখানে এক্স যে কোনো পূর্ণ সংখ্যা, এক্স যে কোনো পূর্ণ সংখ্যা আমি ধরে নিয়েছি। তাহলে এদের গুণফল কি হবে? 2 ইন্টু 2x প্লাস 2, 2 ইন্টু 2x প্লাস 2। এখন এদের গুণফলটা কেমনে বের করবেন? এদের গুণফলটা বের করার নিয়ম কি? গুণ করে দেন। এই দুই, সরি, এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে আমাদের কি বলে, এই দুই এখানকার দুই, এই দুই ভেতরে ব্র্যাকেটের ভেতরে দুই জায়গায় দুই আছে, এই জন্য দুইটাকে কমন নিব। এই দুই থেকে একটা দুই কমন নিয়ে বাইরে দিয়ে দিব। বাইরে এই দুইয়ের সাথে গুণ হয়ে গেলে সেটা কি হয়ে যাবে? 4 হয়ে যাবে, 4x। আর ভেতরে যে আমি দুইটা দুই জায়গায় ছিল, এই দুইটাকে কি করেছি? বাইরে নিয়ে আসছি, তার ভেতরে বাকিগুলো লিখে ফেলবো, x+1 লিখে ফেলবো। এখন দেখেন তো, x × x+1 দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে। এদের যে কোনো একটি জোড় সংখ্যা হবে, ফলে এদের গুণফলও জোড় সংখ্যা হবে। এদের গুণফলও কি হবে? জোড় সংখ্যা হবে। বুঝেন? কিন্তু এদের গুণফলও কি হবে? জোড় সংখ্যা হবে। এদের গুণফলও কি হবে? জোড় সংখ্যা হবে। এই কথাটা বুঝেন, যে একটা যদি এক্স হয় আর একটা কি হবে? x+1। ধরেন এক্স কোনোভাবে বিজোড় সংখ্যা, এক্স কোনোভাবে বিজোড় সংখ্যা 7, তাহলে x+1 কত হবে? 8। আর আমরা জানি যে জোড় সংখ্যা দিয়ে কোনো কিছুকে গুণ করলে, জোড় সংখ্যা দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটা জোড় সংখ্যাই হবে, হবে না? 7 8 56, 56 একটা জোড় সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। এখন এদের গুণফল জোড় সংখ্যা হবে, এটা আমরা বুঝে গেলাম। এরপরের অংশটুকু আমরা দেখবো, এরপরের সমাধানটুকু আমরা দেখবো। তো এরপরের সমাধানটুকু কি হবে? এরপরের সমাধানটুকু দেখেন তো, যদি জোড় সংখ্যা হয় x × x+1, মানে পর্যায়ক্রমে দুইটি ক্রমিক সংখ্যা যদি জোড় সংখ্যা হয়, গুণফল অবশ্যই জোড় সংখ্যা হয়। আর আমরা জানি জোড় সংখ্যা অলওয়েজ 2 দ্বারা ভাগ করা যায়। জোড় সংখ্যা অলওয়েজ কি দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা ভাগ করা যায়। মানে 56 যে আমি জোড় সংখ্যা বের করছিলাম, এই 56 অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে। মানে যে কোনো জোড় সংখ্যা অবশ্যই 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, তো 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে এই পুরা সংখ্যাটা, এই পুরা সংখ্যাটা এটা তো 4 দিয়ে ভাগ করাই যাবে। 4 গুণন সামথিং, 4 গুণন সামথিং, এই গুণফলকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো না? অবশ্যই পারবো। তো এখন এইখানটার এইখানটার সংখ্যাটা আবার 2 দিয়ে ভাগ করা যায়, এইখানটার সংখ্যাটা আবার 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই টোটাল সংখ্যাটাকে আমরা কি 8 দিয়ে ভাগ করতে পারবো না? 4-এর পরিবর্তে আমরা অবশ্যই 8 দিয়ে ভাগ করতে পারবো। কিভাবে? 4 দ্বিগুণে 8, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, আবার 2 দিয়েও ভাগ করা যাচ্ছে, এই জন্য 4 × 2 = 8, 8 দিয়ে এটাকে ভাগ করা যাবে। তার মানে আমরা বলতে পারি যে 8 দ্বারা তারা বিভাজ্য। ধরেন আমাদের এই দুইটার গুণফল কত হয়েছে? 56 হয়েছে। এখন 56-র সাথে আমি গুণ দিব হচ্ছে কত? 56-র সাথে গুণ দিব 4, 56-র সাথে কত গুণ দিব? 4 গুণ দিব। 4 গুণ দিয়ে যা পাবো সেটাকে আমি 8 দিয়ে ভাগ করে দেখবো আসলে সত্য হয় কিনা তাদের কথা অনুযায়ী। বুঝতে পেরেছেন? তো এখন ভাগ করে দেখেন, ভাগ করে দেখেন, অবশ্যই ভাগ করা যাবে। যেমন 4কে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন 1, 8কে যদি 4 দিয়ে ভাগ করেন 2, এই 2 দিয়ে আপনি কতকে ভাগ করবেন? 56কে ভাগ করবেন। 2 দিয়ে 56কে ভাগ করলে হচ্ছে 27, সরি 27 না 28। তাহলে দেখেন, অবশ্যই অবশ্যই কিন্তু ভাগ করা গেল, 8 দিয়ে কিন্তু ভাগ করা গেল। তার মানে 4 দিয়ে গুণন আছে, কিন্তু পরের সংখ্যাটা যদি আবার 2 দিয়ে ভাগ করা যায়, তার মানে ওই পুরো সংখ্যাটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে, 8 দিয়ে ভাগ করতে পারবো। এটাই বোঝানোর ছিল আর কি। ঠিক আছে, তো এটি প্রমাণ হয়ে গেছে যে অতএব দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল অলওয়েজ 8 দ্বারা ভাগ করা সম্ভব।